বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিন বিশেষ করে দেশের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক ভাবে বর্তমানে বিঘ্নিত হচ্ছে। গতকালকে বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটি জায়গায় ধর্ষণের একটি ভিডিও প্রকাশ্যে মাঠের মধ্যে এক তরুণীকে ধর্ষণের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে, মানুষজন দেখছে, প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু কোনো গ্রেপ্তার হচ্ছে না, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং এই ধরনের নির্মম নৃশংস ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বাংলাদেশে প্রতিদিন পত্রিকার পাতায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এইরকম পরিস্থিতিতে আসলে স্থিতিশীলতা, বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, এগুলো রক্ষার ক্ষেত্রে আসলে মানে এর থেকে উত্তরণের পথ কি? ধন্যবাদ তৈমুর তুষার। আজকে বাংলাদেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের 17.5 কোটি মানুষের যে জনজীবনের যে দুরবস্থা, কোথাও শান্তি নেই, কোথাও আইন কানুনের বিন্দু বিসর্গ মানাও হয় না, মানার কোনো প্রচেষ্টাও নেওয়া হয় না। আজকে চাঁপাইনবাবগঞ্জের যে বোনটি ধর্ষণের শিকার হলো, এই ধর্ষণের হাত থেকে রক্ষা করার জন্য যারা দায়িত্ব পালন করা উচিত, সেই দায়িত্ব পালনকারী যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, জবরদখলকারী, অবৈধ দখলদার ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস সরকার, এগুলো নিয়ে তার কোনো দায়িত্ব সে বোধও নেই। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির গত 15 মাসের যে চরম ভাবে যে অবনতি ঘটেছে, কারণ যারা সন্ত্রাসী, যারা লুটেরা, যারা অপরাধী, যারা বিরাজনীতিকরণের শক্তি, জঙ্গিবাদী শক্তির দোসর সদস্য, এবং যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে, বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে আমাদের বাঙালির গৌরব গাথা অর্জন এবং আমাদের আদর্শ, যে আমাদের যে চেতনা, আমাদের যে মূল্যবোধ, সামাজিক সাংস্কৃতিক যে মূল্যবোধ, সবকিছুকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে, সবকিছুকে পদদলিত করা হচ্ছে। এবং এর পিছনে একটি ভয়ঙ্কর দেশ বিরোধী গোষ্ঠী, ভয়ঙ্কর ষড়যন্ত্র নীল নকশা নিয়ে বাংলাদেশকে বিশ্ব সভায় আমাদের যে মর্যাদা, আমাদের যে উচ্চ আসনে পৌঁছে দিয়েছিল আমাদের জনগণের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা। আজকে একটি নির্বাচিত সরকারকে, একটি গণতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা কারা দখল করেছে? তারা কারা জঙ্গি? তারা কারা সন্ত্রাসী? তারা কারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী? 71-এর যদি আমরা 71 মহান মুক্তিযুদ্ধ, পূর্ববর্তী অবস্থা আর বর্তমান অবস্থা, এই তিনটি পর্যায়ে যদি ভাগ করা যায়, আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে কোথায়? 71-এর পূর্ববর্তী অবস্থা আর পাকিস্তানি হানাদার বাহিনী, তার দোসর এবং তাদের দালালরা একসময় যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন নিয়েছে, মা বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্পদ লুণ্ঠন করেছে, অগ্নি সন্ত্রাস করেছে। তারাই আজকে মনে হচ্ছে বাংলাদেশটাকে সেই অপশক্তি গোষ্ঠী এখন দাপিয়ে বেড়াচ্ছে। তাদের জন্য 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যেমন কোনো আইন ছিল না, তারা যা কিছু করেছে সেটাই ছিল। সেই সময় বলা হতো এটা হালাল। সে হালাল হারামের যুগে তখন অপকর্মকে, অন্যায়কে, খুনকে, ধর্ষণকে বলা হতো এটা সঠিক অথবা
ধর্মীয় ভাষায় যদি বলি হালাল। আজকের বাংলাদেশে এই দখলদার ইউনূস ফ্যাসিস্ট সরকারের 15 মাসের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সেই একই রকম অন্যায়, অবিচার, জ্বালাও পোড়াও, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ, হত্যা। আর আওয়ামী লীগের নেতা কর্মী তো গণিমতের মালের মতো। আওয়ামী লীগ করা মানেই হলো অভিশাপ। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুন করা জায়েজ, খুন করলে কিছু হবে না, বিচার হবে না, বিচার করার কোনো সুযোগ নাই। সেইভাবেই আইনি রাষ্ট্রীয় ব্যবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোটাকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গায় তো আইনের শাসনের বিন্দু বিসর্গ নাই, অবশিষ্ট নেই। সেই জায়গায় তো বিচার বিভাগের কথা বলার অধিকার নেই। বিচার বিভাগে ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, বিচার বিভাগটাকে সম্পূর্ণরূপে হুমকি ধামকির মব সন্ত্রাসীদের কাছে বিচার বিভাগ পর্যুদস্ত। বিচারপতি, প্রধান বিচারপতি, বিচারপতি, কোর্ট এবং জজ সাহেবরা আদালতে বসতে পারেন না, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়। আদালতে আইনজীবীরা ভিকটিমের পক্ষে, রাজবন্দীদের পক্ষে দাঁড়াতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। ভিকটিম এবং রাজবন্দীদেরকেও মব সন্ত্রাসীরা আক্রমণ করে। তার মানেটা কি? এখানে কোনো আইনের প্রয়োজন নেই, আইনের শাসনের কোনোই দরকার নেই, এখানে কোনো অধিকার নেই। এই দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের ভোটারদের, আওয়ামী লীগের সমর্থকদের এবং ধর্মীয় সংখ্যালঘুদের কোনো অধিকার নেই। এরকম একটি সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলছে। এবং এই যারা নিরাপত্তা দেওয়ার কথা তারাও তো জিম্মি এক ধরনের। কারণ আপনি জানেন যে সম্প্রতি জামাতের চট্টগ্রামের একটি অনুষ্ঠানে চট্টগ্রামের সাতকানিয়ার সংসদ সদস্য, জামাত ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী, তিনি তো প্রকাশ্যে তাদের সমাবেশে বলেছেন যে প্রশাসনকে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমাদের কথায় মামলা দিতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে। এবং উনি এও বলেছেন যে জামাতের নেতা কর্মীরা যেখানে যেই সমাবেশে বা যেই কর্মসূচিতে যাবে, পুলিশ পেছনে পেছনে যাবে, প্রোটোকল দিতে হবে। তো এক ধরনের তো তারা জিম্মি করে রেখেছে মনে হচ্ছে, এবং এটা তাদের ভাষাতেই কিন্তু বেরিয়ে আসছে। এটা তো সত্য কথাটাই উনি বলার চেষ্টা করেছেন। উনি তো সত্যবাদী মানুষ, সেরকমটাই উনি যা বলবেন, ওনার জামাত ইসলামী জঙ্গিরা যা বলবেন সেটা মানতে বাধ্য। এই কথা বলার মূল যে রক্ষককে, পৃষ্ঠপোষককে, তিনি হলেন ডক্টর মোহাম্মদ অবৈধ দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাদের পৃষ্ঠপোষক। ওনারা চান এই সকল এরাই দেশটাকে দাপিয়ে বেড়াবে, এবং নির্বাচনের কথাও বলছে ওনারাই সমর্থন। ওনারা যা বলবেন, নির্বাচনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই তাদের কথা মতোই চলবে। অর্থাৎ তথাকথিত নির্বাচন করার আয়োজনের প্রস্তুতি হিসাবে তারা এখনই জানিয়ে দিচ্ছে। এটা তো তাদের কর্মকাণ্ড, যেটা 15 মাস যা করতেছে, করে আসতেছে, সেইটার একটা আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। আরো অনেক কিছু নিশ্চয়ই আমরা দেখতে পাবো যদি এই দখলদার সরকার আরো দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকে। যাই হোক, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না, বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ মনে করে দেশের শান্তি, স্থিতিশীলতা, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা, দেশে মানবিক অধিকার, হিউম্যান রাইটস এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই অবৈধ দখলদার সরকার, এই ক্যাঙ্গারু কোর্টের প্রবর্তক, যে ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি আদালত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে আগের দৃষ্টান্ত, আগের যে রায় ঘোষণা করে দিয়ে, আগেই বলে দিয়ে, নির্ধারণ করে তারপরে সাজা ঘোষণা দেয়, এটা তো একটা প্রক্রিয়া। একটা নামমাত্র নাটকীয়তা, নামমাত্র নাটক করে একটা ক্যামেরা ট্রায়ালের নামে রায় ঘোষণা করে বিচার করে দেওয়া। তো এই দুঃসাহস পায় কি করছে? কারণ রায়ের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ফাঁসি চান, উনি ফাঁসি দিতেই হবে। উনি বলেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না,
উনি বলেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। উনি বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি জনগণের ভোটে নির্বাচিত, যিনি জনপ্রিয়, দেশের মানুষের কাছে আস্থার ঠিকানা হিসাবে বাংলাদেশের মানুষ প্রকাশ্যে বলা শুরু করেছে, বাংলাদেশের মানুষ এখন তাকে ফেরত বাংলাদেশে ফিরে আসুক এই আহ্বান জানায়, প্রার্থনা করে। সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি রাষ্ট্র ক্ষমতা দখল করে ওনার ঠ্যাঙ্গারি বাহিনী দিয়ে, কখনো জামাতে ইসলামকে দিয়ে কথা বলায়, কখনো ওনার প্রতিষ্ঠিত বিতর্কিত দল উনি বানিয়েছেন। উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে উনি সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি যে শপথ নিয়েছিলেন সেই শপথকে কথা উনি ভুলে গিয়ে অমান্য করে উনি দল গঠন করে সে দলের প্রধান পৃষ্ঠপোষক অথবা উনি দলের জনকে পরিণত হতে চান। উনি কখনো বিএনপি নেতাদের সাথে, তাদের কর্মীদের সাথে, সিনিয়র নেতাদের সাথে দেশ থেকে ৭,০০০ মাইল দূরে যে উনি দেখা করে আসেন, হ্যাঁ, ওনার বান্ধবীদের সাথে নিয়ে, ওনার কোনোই প্রয়োজন ছিল না। এ ধরনের ঘটনা উনি ঘটিয়েছেন। উনি সবাইকেই মূলা খাওয়াতে চান, মূলা দেখিয়ে বেড়াচ্ছেন। তো এগুলো এখন খুবই পরিষ্কার হচ্ছে, এগুলো সবকিছুর পিছনে ইউনূস সাহেবের ভেলকিবাজি চলছে। নির্বাচন নিয়ে যে কথাগুলো আপনি বলছিলেন, তো নির্বাচন যদি তাদের যেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তারা বলছে, সেই নির্বাচন তো যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করতে চায়, সেটি এক ধরনের হয়তো চেষ্টা তাদের মধ্যে আছে। আবার আরেকটি বিষয় শোনা যাচ্ছে যে একটি রিফাইন্ড আওয়ামী লীগকে তারা চায় নির্বাচনে। তো আসলে এই ধরনের যোগাযোগ কি আপনাদের সঙ্গে হচ্ছে কিনা, বা যদি আওয়ামী লীগ সভাপতি সহ যাদের বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? ধন্যবাদ। মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, সন্ত্রাস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের, আইন শৃঙ্খলাকারী বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, অন্যান্য অনেক ক্ষেত্রে তো এই রক্তাক্ত খুনের জন্য দায়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার দোসর। উনি নিজেই গণতন্ত্র, অধিকতর তো গণতন্ত্র দেওয়ার এবং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারা রাজনীতি ফিরিয়ে আনার যে অঙ্গীকার করেছিল 15 মাসে, উনি প্রমাণ করেছে সকল অঙ্গীকার উনি যা করেছেন এটা উনি মিথ্যাচার করেছেন। উনি ভ্রষ্টাচারী মানুষ, উনি নীতিহীন মানুষ, উনি যা বলেন উনি তা করেন না, এটা উনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন নির্বাচনের নামে আওয়ামী লীগের কে বাদ দিয়ে বাংলাদেশে যে নির্বাচন উনি করতে চান, বাংলাদেশের মানুষ এই নির্বাচন চান কিনা এটা উনি বোঝেন না, খুব ভালো করেই বোঝেন। উনি ভালো করেই জানেন আওয়ামী লীগ একটি জনপ্রিয় দল, গণতান্ত্রিক দল। বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন আছে, এবং সবচাইতে জনপ্রিয় নেতা হিসাবে এখনো বাংলাদেশের মানুষের কাছে তার যে মর্যাদা, তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা, এবং সেই আস্থার ভিত্তিতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে মোকাবেলা করার ক্ষমতা ওনার ইচ্ছায় যাদেরকে উনি সরকারে আনতে চান, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চান, তাদের পক্ষে সম্ভব। যেহেতু সম্ভব না, সে কারণেই উনি আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সভাপতিকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে উনি সাজা প্রদান করে, মনে করেন ঘোষণা দিয়ে, নাটক করেই বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। এটা ওনার একটা কাল্পনিক স্বপ্ন, কিন্তু ওনার এই কাল্পনিক স্বপ্ন কখনোই বাস্তবে রূপ লাভ করবে না। কারণ বাংলাদেশের মানুষ যে নির্বাচনে ভোট দিতে পারবে না, অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে তো বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এবং আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভোটার,
আছে সেই ভোটাররা ভোট কিনতে যাওয়ার প্রশ্নই আসে। এবং যখন আমাদের কোটি কোটি সমর্থকরা, নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তখন কারা নির্বাচন করবে? সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা সমর্থক আছে, যারা ভোটার, তারাও যাবে না। সুতরাং 50% জনগোষ্ঠীকে বাদ রেখে যদি কোনো নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চান, আর তার তলবিবাহক তথাকথিত নির্বাচন কমিশন এবং তার এই দখলদার সরকার যাকেই ক্ষমতা বসানোর জন্য একটি নাটক করার যে চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন, সেটা তো আসলে সফল হবে না। সেটা হবে বিতর্কিত, সেটা হবে খণ্ডিত নির্বাচন, যে নির্বাচনে প্রত্যাশা বাঙালির জাতি কখনোই করেন। আর এটা যদি ওনার ভালো নির্বাচন হয় এবং উনি যে নির্বাচন উনি চাচ্ছেন, সেই নির্বাচন তো আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, সেই নির্বাচন তো আর জনমতের রায় প্রতিফলিত হবে না। এবং বাংলাদেশের মানুষ এ ধরনের নির্বাচনকে বয়কট করে। প্রয়োজনে বাংলাদেশের মানুষ এই সকল নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করে দিতে হয়, কিভাবে আয়োজনকে ব্যর্থ করে দিতে হয়, এই অভিজ্ঞতা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন আছে, বাংলাদেশের মানুষেরও সেই অধিকার, সেই অভিজ্ঞতা আছে এবং সেই দক্ষতাও আছে। এবং আমি বলতে পারি এর সফলতা, সার্থকতা, যে কিভাবে ইলেকশন প্রতিহত করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা স্থিতিশীলতা এবং গণতন্ত্রের অংশগ্রহণমূলক এবং যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার ভোট আমি দেব, এটা আমার অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সুতরাং আমি যাকে ভোট দিতে চাইব, সেই ভোট যাকে আমি দেব, যেই দলকে দেব, সেই দলেরও নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার দিতে হবে। সুতরাং সেই অধিকার যখন বঞ্চিত করা হবে, সেই বঞ্চিত অধিকারের প্রতিবাদ করা, অধিকার আদায়ের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে, আওয়ামী লীগের আছে, এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে উচ্চবিত্ত পেশাজীবী সকলেই এই নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করবে এবং প্রত্যাখ্যিত হবে এবং বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য, স্থিতিশীল রাষ্ট্রের জন্য, স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য মৌলবাদী, জঙ্গিবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে মুক্তির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হিসাবে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, অহিংস আন্দোলনের মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়, বারবার আঘাতের পর আঘাত করা হয়, বারবার আমাদেরকে মব সন্ত্রাস করে হত্যা করা হয়, আমাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়, আমাদেরকে অন্যায়ভাবে, বেআইনি ভাবে রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের নেতা কর্মীদের কারাগারে নিক্ষিপ্ত করা হয়, এমনকি কারাগারে অভ্যন্তরে নিরাপদ জায়গা, সেখানেও কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয় বিনা চিকিৎসায়, নিপীড়ন নির্যাতন করে। এবং আজকেও আমাদের দুইজন নেতা দুইটি কারাগারের অভ্যন্তরে মারা যাচ্ছে। এভাবে তো অতীতে আমরা কোনোদিন শুনিনি। প্রতি মাসে, গত 15 মাসে আমাদের 60 জন উপরে নেতা কারা অভ্যন্তরে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকেও এই ধরনের সংবাদ আমরা পেয়েছি, আমি পেয়েছি, এরকম ঘটনা চলছে। সুতরাং এই অপরাধীদের, এই অপরাজনীতিকদের মোকাবেলা করার যে অধিকার বাংলাদেশের মানুষের আছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে, সেটা যেভাবে মোকাবেলা করা দরকার, যেভাবে এই দুষ্টের দমন করা দরকার, যেভাবে অধিকার প্রতিষ্ঠা করার দরকার, সেভাবেই আমরা সহিংস পথে আমরা যেতে চাই না। কিন্তু আমাদেরকে যদি সহিংসতার পথে বারবার সেই পথেই যাওয়ার জন্য নানা ধরনের পরিস্থিতির প্রতিকূলতার সৃষ্টি করা হয়, তখন তো বাঁচার অধিকার আমাদের আছে, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার,
মূল্যবোধ এবং বাঙালি জাতীয়তাবাদী যে চিন্তা, সাংস্কৃতিক এবং আমাদের ধারাবাহিকতা, ঐতিহ্য, শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সকল ক্ষেত্রে আমাদের যে বাঙালি জাতীয় বোধ, সেই বোধের উপরে যারা আঘাত হানবে এবং সেই আঘাত হেনেই যারা দমন করে একটি ভিন্ন সংস্কৃতি আমদানি করার যে চেষ্টা করা হবে, সেই চেষ্টাকে আমরা মোকাবেলা করব। সেটা যে কোনো মূল্যেই আমরা করব। আমাদেরকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বললেন, এর আগে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করেছে দীর্ঘদিন পর। তারা কর্মসূচি দিয়ে এবং লকডাউন কর্মসূচি নিয়ে তো মানুষের মধ্যে অনেক সাড়াও পড়ে গেছিল। তো এর পরবর্তীতে আসলে আমরা যতদূর জানতে পেরেছি, আপনারা যারা এই মুহূর্তে নিজেদের মধ্যে যোগাযোগের মধ্যে আছেন, তারা বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে কথা বলে, কেন্দ্রীয় নেতৃত্ব, সাবেক সংসদ সদস্য বা গুরুত্বপূর্ণ যারা আছেন, তারা নিজেদের মধ্যে কথা বলে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আপনারা কর্মসূচি দিয়ে থাকেন। তো দু একদিনের মধ্যেও এরকম ধরনের আলোচনা আপনারা করেছেন, আমরা জেনেছি। তো আসলে কর্মসূচি নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের ভাবনা কি, বা আবার তারা আরো কোনো কঠোর কর্মসূচি বা কি ধরনের কর্মসূচি আপনারা চিন্তা করছেন, বা কি ধরনের প্রতিবাদ কর্মসূচিতে আওয়ামী লীগকে দেখা যাবে আগামীতে? ধন্যবাদ। আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের, দলের ভিতরে যারা আছে, আপনি জানেন আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ কারাগারের ভিতরে আছে, সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে। আমাদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের বাইরে দিল্লিতে উনি অবস্থান করতেছেন। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে বসবাস করতে পারে না, আত্মগোপনে আছে। সেই অবস্থার ভিতর দিয়েও আমরা যোগাযোগ করতেছি, আলোচনা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের মত নিয়েই, পরামর্শ নিয়েই, তৃণমূলের নেতাকর্মীদের পরামর্শ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে, বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দলের সাথেও আমরা আলোচনা করছি এবং আমরা মত বিনিময় আমাদের চলছে। আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা তৃণমূলের মানুষদের সাথে, নেতাকর্মীদের সাথে, আওয়ামী লীগের বাইরেও যারা সাধারণ মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সাথে উনি মত বিনিময় করছেন। সবকিছু নিয়ে আমরা আগাচ্ছি এবং আমাদের সকলেরই একটা জায়গায় আজকে আমাদের আলোচনার একটা পয়েন্টে আমরা ঐক্যমত্য হয়েছি এবং সবাই দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সেটা হলো নির্বাচন ঘিরে না, এই অবৈধ দখলদার ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য, অর্থাৎ বিষয়টা এইভাবে যদি বলি, স্টেপ ডাউন ইউনূস, স্টেপ ডাউন ইউনূস, এটা হলো আমাদের মূল ও প্রধান লক্ষ্য। কারণটা হলো যতদিন এই অবৈধ দখলদার রাষ্ট্র ক্ষমতা দখল থাকবে, ততদিন ক্ষমতা দখল করে থাকবে, ততদিন আমাদের দেশের কোনো শান্তি আসবে না, দেশের মানুষের দুর্ভোগ কষ্ট দূর হবে না। আর রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, কোনোটাই কোনো অগ্রগতি হবে না, বরঞ্চ নেতিবাচক জায়গায় এসে আজকে যেখানে দাঁড়িয়েছে, এটা আরো খারাপ জায়গায় যাবে এবং রাষ্ট্রটিকে একটি ভঙ্গুর রাষ্ট্রে বিদেশিদের পদলেহীদের, ওনার বিশ্বস্ত পদলেহীদের স্বার্থ রক্ষার বাইরে দেশের মানুষের কোনো স্বার্থ রক্ষা, বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা উনি করবেন না। সুতরাং তাকেই আগে বিদায় দিতে হবে, এটা হলো এক নম্বর। আর নির্বাচন নিয়ে যে নাটক, এখনো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না উনি কোনো নির্বাচন দিবেন। উনি এটা সবকিছু নাটক। ধরে নিলাম যদি উনি নির্বাচনের দেওয়ারও যদি চেষ্টা করেন, সেই নির্বাচনটাও কিন্তু উনি পক্ষপাতমূলক নির্বাচন, এটা উনি নিজেই ঘোষণা দিয়েছেন। উনি প্রমাণ করেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, এমন ধরেন জাতীয় পার্টিকেও ইলেকশন করতে দিবে না বলে শোনা যায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরকম আরো রাজনৈতিক দল আছে, 14 দল আছে। এরা কিন্তু, এদেরও কিন্তু জনগণের ভিতরে একটা সমর্থন আছে, কম বেশি আছে। এদেরকে বাদ দিয়ে যে নির্বাচন
করতে চায় সেই নির্বাচন তো নির্বাচন না, এটা একটা বাংলাদেশের মানুষকে না, বিশ্ববাসীকে, গণতান্ত্রিক শক্তিগুলোকে, যারা বাংলাদেশের বন্ধু অথবা বাংলাদেশের মানে কল্যাণ চান, তাদেরকে ধোকা দাও। তো এটা বাংলাদেশে সম্ভব না। এটাই ধোকা দিয়ে উনি আমাদেরকে আরো ক্ষতিগ্রস্ত করবে, গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে যে জায়গাটিতে আমরা পৌঁছেছি, সেটা হলো আমরা সবার আগে আমরা সবাই আমাদের নেত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো, এবং যে কোনো মূল্যে আমাদের এই ঐক্যকে ধরে রাখার জন্য আমরা সর্বাত্মক স্যাক্রিফাইস আমরা করব। আর ইলেকশন এবং অবৈধ দখলদার ইউনূসের পতন এবং রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই ফিরে আনা সম্ভব। সেটা সম্ভব হলো বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা আমাদের পতাকা অথবা আমাদের মধ্যমণি অথবা আমাদের ওনাকে ঘিরেই আমরা সবকিছু করব। আমরা সবকিছু করব, যে কোনো সেক্ষেত্রে যদি আমাদের সাগরে ঝাঁপ দিতে হয় আমরা সাগরে ঝাঁপ দেব, যদি আগুনে ঝাঁপ দিতে হয় আমরা আগুনে ঝাঁপ দেব। কিন্তু আমরা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনা, এই তিনটি জায়গাকে আমাদের একাত্ম রেখে একভাবে দেখে আমরা একসাথে কাজ করব। এবং এই জায়গা থেকে কোনো ষড়যন্ত্রই, সেটা রিফাইন আওয়ামী লীগ অথবা ক্লিন আওয়ামী লীগ অথবা আনক্লিন আওয়ামী লীগ, যাই করার চেষ্টা করা হোক না কেন, এগুলো করে কোনো লাভ হবে না। আজকে আমাদের নেতাকর্মীরা, এবং আমরা তৃণমূলেও কথা বলছি, এবং আমার মনে হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা আমাদের আরো বেশি শক্তিশালী, আরো বেশি, তারা তো শক্তিশালী এবং তারা ত্যাগী, নিঃস্বার্থবান, এবং তারা মর্মে মর্মে উপলব্ধি করে যদি আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা থেকে আলাদা করার কোনো ষড়যন্ত্র যদি করা হয় কেউ অথবা কোনো তরফ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়, সেটা ব্যর্থ হবে, তাতে কোনো লাভ হবে না। এবং যারাও এগিয়ে আসবে তাদেরকে প্রত্যাখ্যান না। আমার মনে হয় আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, তাদেরকে আরো অনেক কিছু করার জন্য তারা ইতিমধ্যেই তাদের প্রত্যয় ঘোষণা করা হয়েছে। আমি সেই কথাগুলো এইভাবে বলা উচিত না, আমি তো উস্কানি দিতে পারি না। ব্যাপারটা কিন্তু এইরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চক্রান্ত হোক, কূটকৌশল হোক, অথবা যে কোনো লেভেলের কূটকৌশলই হোক না কেন, এই কূটকৌশলে কোনো সফল হবে না। কারণ 11-এর সময় যেমন -2 যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা কিন্তু সফল হয়নি। এখন কিন্তু -2 না, এখন হলো -1 যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং -2 যেমন সম্ভব হয়নি, -1 অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে মাইনাস করা বাংলাদেশের মানুষের কাছ থেকে, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে, বোদ্ধাদের কাছ থেকে, মেহনতি মানুষের কাছ থেকে যেমন সম্ভব নয়, তার চেয়ে তো বেশি একই কথা বাংলাদেশ আওয়ামী লীগের, তৃণমূলের এবং সর্বস্তরের নেতাকর্মীদের কাছ থেকেও এটা সম্ভব না, অসম্ভব ব্যাপার। সুতরাং যেটা সম্ভব নয় সে ভাবনা যদি করতে চাকে কেউ না কেউ যদি করে, এটা তার ব্যাপার। আওয়ামী লীগ এটা নিয়ে কোনো ভাববে না, এটা নিয়ে ভাবনার কোনো জায়গা নাই। আমরা পরিষ্কার, আমরা তৃণমূলের আওয়ামী লীগ, সর্বস্তরের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ এবং শ্রেণী পেশার মানুষরা মনে করে শেখ হাসিনার নেতৃত্বেই, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য নিরাপদ একজন নেতা। তার সক্ষমতা আছে, তার দক্ষতা আছে, তার সততা আছে। তিনি আমাদেরকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা তার নেতৃত্বেই প্রতিষ্ঠা সম্ভব। সুতরাং আপনি দলের যে কথা বলছেন, দলের সভাপতি শেখ হাসিনাকে ছাড়া আপনারা কোনো নির্বাচনে যাবেন না, বা তাকে ছাড়া আপনারা আওয়ামী লীগকেও চিন্তা করতে পারেন না। আসলে
আওয়ামী লীগ এত পুরনো একটি রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। এরকম একটি পুরনো দলে একজন সভাপতি যিনি ইতিমধ্যে আদালতের রায়ে দণ্ডিত, তাকে ছাড়া আপনারা মানে কোনোভাবেই কল্পনা করতে পারছেন না, মানে এটি কেন? কারণটা হলো এইটা যে আদালত এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা তো একটা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যমূলক প্রতিহিংসা পরায়ণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো করেছে, রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, জবর দখলকারী। রক্তক্ষয়ী যে আক্রমণটা করেছিল 2024 সালের 5ই আগস্ট, সেদিন তো তাকে হত্যা করাই ছিল তো মূল টার্গেট। তাকে হত্যা করে উনি রাষ্ট্র ক্ষমতা দখল করে বসবেন, সেটা ব্যর্থ হয়েছে। এখন তাকে রাজনৈতিকভাবে হত্যা করা, তাকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে ধ্বংস করা এবং আওয়ামী লীগের অর্জন গৌরব গাথাগুলোকে ধ্বংস করা, এগুলো তো ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অংশ, তার কাজের অংশ হিসেবেই এইভাবে এগুলো হয়ে আসছে। তো সেই জায়গাতে আমাদের নেতাকর্মীরা পরিষ্কার বুঝতে পারছে, আওয়ামী লীগের মানুষরাই শুধু না, সব দলের মানুষরাও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, তারা মনে করেন শেখ হাসিনাকে এই ভুয়া মামলা দিয়ে, এই ক্যাঙ্গারু কোর্টের রায় দিয়ে, সাজা দিয়ে শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার কিছুই করতে পারে। এটা একটা সাজানো, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এই মামলা নিয়ে বাংলাদেশের মানুষ, হ্যাঁ আমরা মর্মাহত, আমরা কষ্ট পেয়েছি, সারা দেশের মানুষ কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, মর্মাহত। এই ধরনের এত বড় জঘন্য অন্যায় বেআইনি কাজটা এই মেটিকুলাস ডিজাইনের জনক, মব সন্ত্রাসের জনক, দখলদার ইউনূস সাহেব এই কাজটি করলো। তার জনপ্রিয়তা এখন আর অবশিষ্ট কিছু নেই। কারণটা হলো এই বঙ্গবন্ধু কন্যাকে এই রায় দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে প্রকারান্তরে মানুষের ভালোবাসার জায়গাটা, আন্তরিকতার জায়গাটা এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার জায়গাটা কিন্তু আরো তৈরি হয়েছে, প্রস্তুত হয়েছে। মানুষ বুঝতে পেরেছে এই প্রতিহিংসা পরায়ণ দেশ ধ্বংসকারী একে বিদায় করাই এখন উপযুক্ত সময়। সেই বিবেচনায় মানুষের দুঃখ কষ্ট আছে, আমাদেরও আছে। তারপর আমাদের নেত্রী কিন্তু খুব পরিষ্কার ভাবে বলেছে, আই ডোন্ট কেয়ার। কি কারণে? এটা কোনো বানোয়াট ভোগাস আদালত বাংলাদেশের, এবং সে বলছে আল্লাহ যেখানে মৃত্যু রেখেছে, যখন মৃত্যু হবে সেটাই তো আমরা মেনে নেব। এই উনার স্বাভাবিক মৃত্যুর এবং আল্লাহর হুকুমের মৃত্যু উনি হবে, সেটা তার প্রতি উনি তো সবসময় আস্থাশীল, বিশ্বাস করেন। উনি একটা ধার্মিক মানুষ, উনি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায়, ইউনূসের ইচ্ছায়, ইউনূসের ফাঁসির কাষ্টে ঝোলাতে তো উনি বিশ্বাস করেন না এবং তোয়াক্কাও করেন না, এবং যে কারণে উনি বলেছেন আই ডোন্ট কেয়ার। সুতরাং আমাদের নেত্রী অত্যন্ত সাহসী, জাতির পিতার কন্যা, তার মতোই যোগ্য উত্তরাধিকার। সেই বিবেচনায় আমরা মনে করি এই সকল ইউনূসের টার্গেট শেখ হাসিনাকে বাদ দেওয়া, আওয়ামী লীগকে শেষ করা। সুতরাং শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগরে উনি একটা ক্যাপিটাল বানাতে চাচ্ছেন, এটা উনি স্বর্গে, আহম্মকের স্বর্গে যদি থেকে এরকম ভাবনা করে থাকেন, সেটা করতেই পারেন, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা অসম্ভব, এটা সম্ভব না, মোটেও সম্ভব। এবং সেই বিষয়গুলো বাংলাদেশের মানুষ তাকে আগামী দিনে, বেশি দিন লাগবে না, অল্প সময়ের ভিতর দিয়ে এটা তাকে বুঝিয়ে দিবে। নাসিম ভাই, এই যে আপনি বলছিলেন, কিন্তু আমরা বাংলাদেশের মূলধারার যে বড় গণমাধ্যম, প্রভাবশালী দু একটা গণমাধ্যমেও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতৃত্বে ক্লিন ইমেজ, কোট আনকোট বললাম, তো ক্লিন ইমেজ কিছু নামও, 2-3টা নামও এসেছে, তাদেরকে আওয়ামী লীগের নেতৃত্বে আনার একটি আলোচনা আছে। তা আসলে আওয়ামী লীগের ভেতরে এই ধরনের কোনো আলোচনা আছে কিনা, বা যদি না থেকে থাকে তাহলে এই আলাপগুলো কারা তুলছে, কেন তুলছে? আমাদের দলের অভ্যন্তরীণ কোনো আলোচনা থাকলে তো সেটা তো মিডিয়ায় আসার কথা না, সেটা তো আভ্যন্তরীণ দলীয় কিছু শৃঙ্খলা আছে, আমাদের গঠনতন্ত্র আছে, দলের কিছু আলোচনা তো অনেক কিছুই হতে পারে, কিন্তু সব আলোচনা কি মিডিয়ায় আসে? আসা তো প্রয়োজন নাই।
অপ্রয়োজনীয় আলোচনাগুলো বেশি বেশি আসে, যা আলোচনার হয়তো অংশই না, আলোচনা হয়ই নাই কখনো, সেগুলোও কিন্তু আলোচনার কথা বলে মিডিয়াতে আসে। এই এআইয়ের যুগে অনেক কিছুই তো আসে, গুজব, মিথ্যাচার চলছে। তবে একটা কথা আমি বলতে পারি আমার জায়গা থেকে, সেটা হলো আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি আমাদের ঐক্যের প্রতীক, তিনি আমাদের আলোকবর্তিকা। তার সাহসিকতা, তার দক্ষতা, তার রাজনৈতিক দৃঢ়তা, তার সক্ষমতা আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে একটি উচ্চতর অনন্য মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সে কারণে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনা একইভাবে আমরা দেখি। এটা একইভাবে একই সুতায় গাঁথা, এর থেকে আলাদা করার কোনো সুযোগ অথবা প্রচেষ্টা কখনোই আওয়ামী লীগের ভিতরে গত প্রায় ৪৫ বছর এটা দেখা যায়। এখনো সে জায়গায় আমরা একই জায়গায় আছি। তবে অনেক আলোচনা, কত কিছু হয়েছে, অনেক অপচেষ্টা অতীতেও হয়েছে, বারবার হয়েছে। এটা যে এখনো হবে, এটা হতে থাকুক না, কিন্তু এই আলোচনা করে কোনো লাভ হবে না, এটা আওয়ামী লীগ এটা বিশ্বাস করে না। আমাদের নেত্রী, আমাদের নেতাই শেখ হাসিনা, আমরা তাকেই, আমরা সবাই কর্মী, আমরা নিজেদেরকে নেতা মনে করি না। আমরা ওইভাবে বলতে গেলে আমরা মনে করি আমাদের নেতা শেখ হাসিনা, আমাদের বাঙালির নেতা বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের নেতা দেশরত্ন শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষের নেতা দেশরত্ন শেখ হাসিনা। তরুণ সমাজ, তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্মের ভবিষ্যতের তৈরির জন্য একটি মুক্ত পরিবেশ এবং তাদেরকে আগামীর বাংলাদেশে তারা মুক্তমনা, তারা আধুনিক, উন্নত, সমৃদ্ধ দেশে তারা বসবাস করবে, সেই স্বপ্ন পূরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা প্রাসঙ্গিক এবং প্রয়োজন এবং সবসময় আছে, থাকবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো, প্রার্থনা করব, আল্লাহ যেমন এখন পর্যন্ত ওনাকে এত প্রতিকূলতার পরও, এত ষড়যন্ত্রের পরও উনি সুস্থ আছেন, বেঁচে আছেন। 21 বার 5ই আগস্ট তুলতে 22 বার ওনাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বাঁচিয়ে রেখেছেন, উনি বেঁচে আছেন, আমাদের স্বপ্ন বেঁচে আছে, বাংলাদেশের মানুষের স্বপ্ন বেঁচে আছে। সেই স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই তার জন্য দোয়া চাইবো, যাতে উনি আরো দীর্ঘজীবী হোক, উনি সুস্বাস্থ্যের অধিকারী হোক এবং ওনার প্রত্যয় দীপ্ত যে কণ্ঠ, নিশ্চয়ই ভালো কিছু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা সেই ভালোর প্রত্যাশার জন্য আমরা আমাদের কাজ আমরা করে যাব, জনগণের জন্য, মানুষের জন্য, দেশের জন্য। আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী কাজ করে যাবে, দেশপ্রেমিক জনগণও দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করবেন, এটা আমাদের প্রত্যাশা। নেসম ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে বিষয়টি জানতে চাই, বাংলাদেশের, আমরা শুরুতেই যেটি বলছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বলি বা আন্তর্জাতিক নিরাপত্তা বলি, সবকিছু এখন হুমকির মুখে। এই যে মানিকগঞ্জে বাউলদের উপরে হামলার ঘটনা আজকেও ঘটেছে, এর আগে একজন বাউলকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঠুনকো অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের যারা আছেন তাদের উপরে হামলা চলছে। তো প্রত্যেকটি ক্ষেত্রে এ ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য অবস্থা করছে। শুধু সেটি নয়, আপনি জানবেন যে সম্প্রতি চট্টগ্রাম বন্দরও বিদেশিদের কাছে লিজ দেওয়া হয়েছে। তো এই যে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক যে বিষয়গুলো, বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা এখন এবং নিরাপত্তার দিক থেকেও খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো বাংলাদেশকে একটি স্থিতিশীল, অনেকেই বলছেন যে বাংলাদেশে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচনের পরে হয়তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে হয়তো স্থিতিশীল পর্যায়ে যাবে। তো সেক্ষেত্রে যদি নির্বাচন
আওয়ামী লীগকে ছাড়া হয়, তো বাংলাদেশে এই যে আওয়ামী লীগ স্থিতিশীলতার জন্য মানে আওয়ামী লীগকে আসলে দরকার আছে কিনা, মানে বাংলাদেশে তো আরো অনেক রাজনৈতিক দল আছে, শুধু তারা মিলেও তো ক্ষমতায় গিয়ে এটি সুন্দরভাবে দেশ চালাতে পারে, মানে আওয়ামী লীগকে জরুরি কেন? আওয়ামী লীগ কি অপরিহার্য? আওয়ামী লীগ যেহেতু দেশের জনগোষ্ঠীর বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিয়ে স্থিতিশীলতা সৃষ্টি হতে পারে না। গণতন্ত্রের কোনো ভাষায় একটি জনমতের প্রতি শ্রদ্ধাশীল যদি না থাকে, জনগণ যাকে ভোট দিতে চাইবে অথবা জনগণ যাকে যেই দলকে ভোট দিতে চায়, সেটা বিভিন্ন দল হতে পারে, ছোট বড় দল হতে পারে, কিন্তু তার যদি নির্বাচন করা থেকে বেআইনি ভাবে অসাংবিধানিক ভাবে বাদ দেওয়া হয়, যেমন আওয়ামী লীগকে এই কাজটি করা হয়েছে, সেক্ষেত্রে তো স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তো সকলের দরকার। অস্থিতিশীলতা আজকে সৃষ্টি করেছে যারা অবৈধ দখলদার সরকার, এবং সে অস্থিতিশীলতাকে বাঁচিয়ে রাখার জন্য আর একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাচ্ছে। সেই নির্বাচনে তো স্থিতিশীলতা ফিরে আসবে না। সেই নির্বাচনে যদি কোনো সেই নির্বাচনে সেই যারা দেশে স্থিতিশীলতা নষ্ট করেছে গত 15 মাসে, তাদেরকেই যদি সামনে নিয়ে আসা হয়, তো তারা কিভাবে সেই তথাকথিত নামমাত্র অথবা খণ্ডিত নির্বাচনে সরকার কি স্থিতিশীল হয়নি? তার প্রতি কি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা তো এরা করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, এবং আঞ্চলিক নিরাপত্তা আজকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। এবং এরাই যদি আবার সেই তথাকথিত ফরমাইশি নির্বাচন হয়, যে নির্বাচনে এরাই যদি আবার এই দখলদার বাহিনী যদি নির্বাচনে, খণ্ডিত নির্বাচনে, প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগরে বাদ রেখে, আওয়ামী লীগের এমনকি জাতীয় পার্টির মতো দলের কেউ বাদ রেখে নির্বাচন করে, তো সেই নির্বাচন তো একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সক্ষমতা নাই, এটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগের অপরিহার্যতা তো এখানেই, যাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, যারা জনগণের কাছে আস্থার জায়গাটি তৈরি করেছে আর জনগণ বিশ্বাস করে, কিছু সময়ের জন্য তাদেরকে প্রতারণা করেছে একটি অংশকে, কিন্তু সময়ের ব্যবধানে তারা ভুল বুঝতে পেরেছে, এবং তারা কিন্তু দেশরত শেখ হাসিনাকে ফিরে আনার জন্য তারা কিন্তু এখন কথা বলছে। সুতরাং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কে বাদ রেখে বাংলাদেশের রাজনীতি কি নিরাপত্তা, স্থিতিশীল রাজনীতি, স্থিতিশীল রাষ্ট্র, আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা সংরক্ষণ করবে? কারণ পারবে না, তো পারে নাই, তো তারা তো বরঞ্চ গত 15 মাসে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশের কে বিদেশিদের, বিশেষ করে আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সন্ত্রাসীদের আজকে বিচরণ, তারা এখানে জঙ্গিদেরকে ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, এবং পৃথিবীর অন্যান্য দেশের জঙ্গিদেরও ট্রেনিং নাকি আমরা শোনা যাচ্ছে বাংলাদেশে হচ্ছে। সুতরাং জঙ্গিবাদদেরকে, সন্ত্রাসীদেরকে, মব সন্ত্রাসীদেরকে, যারা যে দলগুলো আশ্রয় প্রশ্রয় লালন করে, পালন করে, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার জন্য যদি কোনো উদ্যোগ নেয়, তো বাংলাদেশের আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে, স্থিতিশীলতা থাকবে না, নাই, যেটা নষ্ট হয়েছে আরো নষ্টের দিকে নিয়ে যাবে, আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। যে কারণে এই সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা বারবার নির্বাচিত হয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, 17.5 কোটি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন জাগিয়েছেন, এবং তিনি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। আমি ডিটেলসে যাচ্ছি না। তো সেই জায়গাটা তো এ পর্যন্ত বাংলাদেশে এই 15 মাসে উনি অনেক কিছু করবেন বলে যে ওয়াদা করেছিলেন, বিন্দু মাত্র কি উনি করতে পেরেছেন কিছু? বরঞ্চ ধ্বংস করেছেন। উনি প্রতিদিন প্রতিনিয়ত এই অন্তর্বর্তী
কালীন সরকার, লুটেরা সরকার, ফ্যাসিস্ট এবং খুনিদেরকে প্রশ্রয় দেওয়া মানে উনি খুনির চাইতে কোনো অংশে কম না। আজকে খুনিদেরকে রক্ষা করার ইন্ডেমনিটি দিয়েছে, না রক্ষা কবচ দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের হত্যাকারীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর এত মানুষকে হত্যা করলো, সদস্যকে হত্যা করলো, সেই হত্যাকারীদের বিচার করা যাবে না, মামলা দেওয়া যাবে না, এই আইন উনি তৈরি করেছেন। এইগুলোর অপরাধের বিচারও বাংলাদেশে হওয়া দরকার। এই অঙ্গীকার বাংলাদেশের মানুষের কাছে আমাদের করা দরকার। আমরা সেই অঙ্গীকার করছি এবং যত অন্যায়, যত অপরাধ যেই করুক না কেন, এই অপরাধীদের বিচার হবে। এবং অবৈধ দখলদার ইউনূস সরকারকেও এই অন্যায় কাজের জন্য, অন্যায় কাজকে পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, নেতৃত্ব দেওয়া এবং নাটক করা, সংবিধানকে অপব্যবহার করা, সংবিধানের উপরে সংশোধনী অধ্যাদেশ জারি করা, যেটা উনি পারেন না, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। তাকে, আমার মনে হয় আইন বলে, আইনের আদালতেই ওনার ফাঁসির কাজটা ঝুলতে হবে এবং সেই ফাঁসির জায়গাটি, সমস্ত আয়োজন, সমস্ত কাজগুলো উনি করে ফেলেছে। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা, বাঙালি জাতির কল্যাণের পথে, মর্যাদার পথে ফিরিয়ে আনতে হলে আমরা ওই যে কথাটি শুরুতেই বলেছি, স্টেপ ডাউন ইউনূস, দফা হবে একটা, এবং সেই দফা কর্মসূচি আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে পরামর্শ করে, তার নির্দেশনার আলোকে, তৃণমূলের নেতাকর্মীদের আলোকে পরামর্শ নিয়েই আমরা ঘোষণা করব বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে। এবং সেই কর্মসূচি পালনের আগাম দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং তরুণ প্রজন্মের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্ম এবং আগামী বাংলাদেশ যাতে সমৃদ্ধ, উন্নত, আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য তরুণ প্রজন্ম, যুব সমাজ, ছাত্র সমাজ এবং প্রবীণ যারা আছে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, দখলদার মুক্ত করা এবং স্থিতিশীল গণতান্ত্রিক এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই আমরা ঘুরে দাঁড়াবো এবং আমরা অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে, জাতির পিতার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। জি, ধন্যবাদ নাসিম ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। নিশ্চয়ই আগামী রবিবার আবার